আচ্ছা, একবার ভাবুন তো, মাত্র ১৪ লাইনের একটা ছোট্ট কবিতা কি করে ইতিহাসের সেরা কবিদের মধ্যে একদিকে তীব্র ঘৃণা আবার অন্যদিকে গভীর আবেশ তৈরি করতে পারে? প্রশ্নটা একটু অদ্ভুত, তাই না? কিন্তু সনেটের গল্পটা ঠিক এমনই এক অদ্ভুত বিরোধাভাসের গল্প। যেমন ধরুন রোমান্টিক যুগের এক মহাতারাকা কবি লর্ড বায়রনের কথা। তিনি তো সনেটকে একদমই পাত্তা দেননি। তার কাছে এটা ছিল একটা প্রাণহীন বিরক্তিকর কাঠামো। তিনি মনে করতেন এর কঠোর নিয়মকানুনগুলো সৃজনশীলতার গলা টিপে ধরে, মানে এক কথায় উড়িয়েই দিয়েছিলেন। কিন্তু এখানেই আসল মজাটা। বায়রনেরই সমসাময়িক আরেক কিংবদন্তি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি তার জীবনে একটা দুটো নয়, গুনে গুনে ৫২৩টা সনেট লিখেছিলেন। ভাবা যায়? তাহলে প্রশ্নটা তো আসেই, যে জিনিসটাকে একজন আবর্জনা বলে ছুঁড়ে ফেলছেন, অন্যজন কেন সেটার জন্য এতটা মগ্ন ছিলেন? এই যে দুটো একেবারে ভিন্ন মেরুর ভাবনা, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। সনেট ছিল এমন একটা মাধ্যম যাকে কবিরা হয় পাগলের মতো ভালোবাসতেন, নয়তো মন থেকে ঘৃণা করতেন। এর মাঝামাঝি কোনো জায়গাই ছিল না। তো এই তীব্র ভালো লাগা বা খারাপ লাগার কারণটা কি ছিল? সনেট আসলে কি, আর কেনই বা একে এতটা বাধা ধরা একটা ফর্ম বলে মনে করা হতো? চলুন এর গঠনটা একটু কাছ থেকে দেখা যাক। সহজ করে বললে সনেট হল ১৪ লাইনের একটা কবিতা, যার ছন্দের একটা বাঁধা ধরা কাঠামো আছে। এর জন্ম হয়েছিল ত্রয়োদশ শতাব্দীর ইটালিতে, আর এর নামের মানে হল ছোট্ট গান। নামটা শুনতে বেশ মিষ্টি হলেও এর নিয়মকানুন কিন্তু মোটেও অত সহজ সরল ছিল না। সনেটের এই যাত্রাও কিন্তু বেশ লম্বা। ইতালিতে জন্মাবার পর টিউডর যুগে এটা ইংল্যান্ডে আসে, কিন্তু বিখ্যাত কবি জন মিল্টনের পর এটা এতটাই পুরনো আর সেকেলে হয়ে যায় যে প্রায় কেউই আর সনেট লিখতেন না। মানে রোমান্টিক কবিরা যখন এলেন তখন সনেট ছিল বলতে গেলে এক প্রায় ভুলে যাওয়া কাব্যিক রূপ। কিন্তু এই পুরনো ফর্মটাকে ফিরিয়ে আনাটা অতটা সহজ ছিল না। এর ফিরে আসাটা মোটেও শান্তিপূর্ণ ছিল না। কবিদের মধ্যে রীতিমতো এক যুদ্ধই শুরু হয়ে যায় সনেট লেখার আসল বা সঠিক নিয়মটা কি তা নিয়ে। বিতর্কের কেন্দ্রে ছিল মূলত দুটো কাঠামো। একদিকে ছিল পেত্রার্কান মডেল। ভাবুন, একটা ৮ লাইনের প্রশ্ন আর পরের ৬ লাইনের একটা উত্তর। অন্যদিকে ছিল শেক্সপিয়ারিয়ান মডেল। এটা ছিল অনেকটা গল্পের মতো, যেখানে প্রথম ১২ লাইনে একটা ধারণা তৈরি করে শেষ ২ লাইনে একটা চমৎকার টুইস্ট দেওয়া হয়। কবিরা এই দুটো মডেলের শ্রেষ্ঠত্ব নিয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েছিলেন। আর ঠিক এই বিতর্কের মধ্যেই মঞ্চে এলেন রোমান্টিক কবিরা। অন্যরা যেখানে শুধু নিয়ম আর সীমাবদ্ধতা দেখছিলেন, তারা সেখানে দেখলেন এক বিপ্লবী সম্ভাবনা। ওয়ার্ডসওয়ার্থের এই কথাটা শুনলে রোমান্টিকদের ভাবনাটা পরিষ্কার হবে। তারা মনে করতেন জীবনের যে অসীম বিশৃঙ্খলা, তার মধ্যে সনেটের এই ১৪ লাইনের ছোট্ট পরিসর আসলে কবিকে মনোযোগ দিতে সাহায্য করে, আবেগকে একটা নির্দিষ্ট রূপ দেয়। এটা কোনো জেলখানা নয়, বরং একটা আশ্রয়। আর এই আশ্রয়কে তারা সম্পূর্ণ নতুন কাজে লাগালেন। সনেট আর কেবল মিষ্টি প্রেমের কবিতা হয়ে রইল না, এটা হয়ে উঠল রাজনৈতিক প্রতিবাদের ভাষা, প্রকৃতির বিশালতার প্রতি মুগ্ধতা প্রকাশের মাধ্যম, এমনকি শিল্প বিপ্লবের মতো একেবারে নতুন বিষয় নিয়ে ভাবনা চিন্তার একটা জায়গা। বিশেষ করে রোমান্টিকরা সনেটকে ব্যবহার করেছিলেন একটা দমনমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের জোরালো বক্তব্য তুলে ধরতে। পার্সি বেশি শেলি ছিলেন এই ধারার একজন অন্যতম সেরা যোদ্ধা। শেলির এই সনেটটি দেখুন, তৎকালীন রাজার বিরুদ্ধে কি ভয়ঙ্কর আক্রমণ। কবিতাটি এতটাই বিদ্রোহাত্মক ছিল যে শেলির জীবদ্দশায় তা প্রকাশই করা যায়নি। ভাবুন, এভাবেই ১৪ লাইনের একটি ছোট্ট কবিতা হয়ে উঠেছিল এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। কিন্তু সেনেট কি শুধুই সিরিয়াস প্রতিবাদের জন্য ছিল? একদমই না। এর সীমাবদ্ধতাগুলোই কবিদের কাছে হয়ে উঠেছিল নিজেদের সৃজনশীলতা ঝালিয়ে নেওয়ার এক দারুণ উপায়, এমনকি এক ধরনের মজার খেলা। অনেক কবির কাছে সনেট লেখাটা ছিল তাদের সৃজনশীলতার জন্য এক ধরনের ব্যায়াম, একটা ব্রেইন জিমের মতো। এই সনেট ডিসিপ্লিন বা সনেট চর্চা তাদের শিখিয়েছিল কিভাবে অল্প কথায় গভীর ভাব ফুটিয়ে তোলা যায়, আর কিভাবে লেখাকে আরও নিবদ্ধ এবং শক্তিশালী করা যায়। এর একটা চমৎকার উদাহরণ হল জন কিটস আর লে হান্টের গল্প। একদিন তারা মজা করে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু করলেন। চ্যালেঞ্জটা ছিল ঘাসফড়িং আর ঝিঝি পোকা নিয়ে একটা সনেট লিখতে হবে, আর সময় মাত্র ১৫ মিনিট। সেই ছোট্ট বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে ইংরেজি সাহিত্যের দুটি বিখ্যাত সনেটের জন্ম হয়েছিল। দারুণ না? তো বোঝাই যাচ্ছে রোম্যান্টিকরা শুধু সনেট ব্যবহারই করেননি, তারা যেন এর ভেতরের কলকবজাই বদলে দিয়েছিলেন, তার ডিএনএটাই পাল্টে দিয়েছিলেন। যেমন শেলি
তার বিখ্যাত কবিতা ওজিম্যান্ডিয়াসে পেট্রাকন বা শেক্সপিয়ারিয়ান কোনো নিয়মই মানেননি, বরং দুটিকে মিশিয়ে সম্পূর্ণ নতুন একটি ছন্দের কাঠামো তৈরি করেন। এমনকি তার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় তিনি সনেটের মতো স্তবক ব্যবহার করে একটি দীর্ঘ কবিতা লেখেন, যা দেখিয়ে দেয় যে এই ফর্মের নিয়ম ভাঙাও সম্ভব। শেষ পর্যন্ত রোমান্টিকদের সবচেয়ে বড় অবদান ছিল এটাই। তারা সনেটকে আরও নমনীয় আর অনেক বেশি শক্তিশালী করে তুলেছিলেন। তারা একটা পুরনো কঠিন বাক্সকে ভেঙে এমন কিছু তৈরি করেছিলেন যা আজও কবিদের নতুন করে ভাবতে শেখায়, নতুন কিছু করতে সাহস যোগায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। সনেটের এই পুরো ইতিহাস আমাদের এটাই শেখায় যে কখনো কখনো কঠোর নিয়ম বা সীমাবদ্ধতাই হয়তো সৃজনশীলতাকে বের করে আনার সবচেয়ে বড় উপায়। ভাবার বিষয়, তাই না? কখন একটি সীমাবদ্ধতা আসলে শক্তিতে পরিণত হয়।